নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। আজকে চলে এসেছি আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি ক্লাস নাম্বার 3। অবশ্যই এর আগের দুটি ক্লাস যারা দেখোনি অবশ্যই তোমরা দেখে নেবে। বেস্ট কন্টেন্ট কিন্তু তোমাদের দেওয়া হচ্ছে এই সিরিজের মাধ্যমে। এই সিরিজটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করে থাকো তাহলে 100% এখান থেকেই তোমাদের পুরোটাই কভার হয়ে যাবে এবং এর জন্য তোমাদের অন্য কোনো পেইড ব্যাচ নেওয়ার প্রয়োজন হবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের সকলের মধ্যে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা এখানেই পেয়ে যাও। তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করছি। তার আগে তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সকলে যুক্ত হবে, কারণ এখানেই কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো তোমাদের ভিডিওর মাধ্যমে দেওয়া হয় না সেগুলো সবই কিন্তু একদম সঙ্গে সঙ্গে তোমরা এখানে পেয়ে যাবে। যেমন আমাদের গতকালই এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের যে আমাদের যে কাট অফটা সেটা কিন্তু আমাদের বার হয়েছিল এবং রেজাল্ট যেটা বার হয়েছিল সেটা কিন্তু সবার আগে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে। সেটা কিন্তু বাংলা ভাষায় সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দেওয়া হয়েছে। ঠিক আছে, চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। প্রথম মহাবিদ্রোহের সূচনা হয়েছে কোথায়? তো প্রথম যে মহাবিদ্রোহের সূচনা হয়েছে সেটা কোথা থেকে হয়েছে? তো আমাদের অপশানগুলো দেখে নিতে হবে। অপশান আমাদের চারটে রয়েছে: মিরাট, ব্যারাকপুর, দিল্লি, লখনউ। আমাদের এখানে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই ব্যারাকপুর থেকেই কিন্তু প্রথম যে মহাবিদ্রোহের সূচনা হয়েছিল। তো ব্যারাকপুর থেকে যে মহাবিদ্রোহের সূচনা হচ্ছে, যেখানে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে মঙ্গল পাণ্ডে তো ছিলেন এই আমাদের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রথম শহীদ, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে। এছাড়া আমাদের যে মহাবিদ্রোহ 1857 সালের যে রিভল্ট, এটা কেন হয়েছিল? কারণ এখানে যে কার্তুজ ব্যবহার করেছিল না সৈন্যদের জন্য, সেখানে গরু এবং শুয়োরের চর্বি মেশানো ছিল। এই কারণে কিন্তু তারা ক্ষিপ্ত হয় এবং অন্যান্য বিভিন্ন কারণে কিন্তু এই সৈন্যবাহিনী ক্ষিপ্ত হয় এবং তার জন্যই কিন্তু এই মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ এটা কিন্তু শুরু হয়েছিল। এখানে বিভিন্ন লিডাররা বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা নেতৃত্ব দান করেছিলেন। যেমন আমরা যদি বলি পরীক্ষায় যেগুলো আসে, দিল্লি থেকে কে এখানে নেতৃত্ব দান করেন? প্রথমে আমরা দেখব যে বাহাদুর শাহ দ্বিতীয়, তিনি কিন্তু এখানে দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিলেন। বখত খান, তিনি দিল্লি থেকে নেতৃত্ব দেন। কানপুর উত্তরপ্রদেশ থেকে কে নেতৃত্ব দিয়েছিলেন? তাঁতিয়া তোপি দিয়েছিলেন। নানা সাহেব দিয়েছিলেন, এনারা দুজনেই কিন্তু দিয়েছিলেন কানপুর থেকে। বেনারস থেকে কে দিয়েছিলেন? লিয়াকত আলী খান দিয়েছিলেন। ঝাঁসি থেকে কে দেন? রানী লক্ষ্মীবাই, তিনি কিন্তু ঝাঁসি থেকে তার নেতৃত্ব দান করেছিলেন। বেরিলি থেকে কে নেতৃত্ব দান করেছিলেন? অবশ্যই বাহাদুর খান আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যদি প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এইভাবে কিন্তু প্রতিটা যে আমাদের প্রভিন্সগুলো রয়েছে, প্রদেশগুলো রয়েছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন কিন্তু এখানে নেতৃত্ব দান করেছিলেন। প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। পরের প্রশ্ন, কলমকারী যে চিত্রকলা রয়েছে প্রধান কেন্দ্র কোনটি? তো কলমকারী চিত্রকলার প্রধান কেন্দ্র হয়ে যাবে আমাদের অন্ধ্রপ্রদেশ রাজ্য। তো আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন পেন্টিং কিন্তু আমরা দেখতে পাই। কোন কোন রাজ্যে কোন ধরনের পেন্টিং আমরা দেখতে পাই? ফার্স্টেই যদি আমরা দেখি, অত্যন্ত ফেমাস যেটা হচ্ছে মধুবনী পেন্টিং। মধুবনী পেন্টিং যেটা কিন্তু আমরা বিহার রাজ্যে দেখতে পাই। এছাড়া আরেকটি রয়েছে ওয়ার্লি পেন্টিং, যেটা কিন্তু আমরা দেখতে পাই মহারাষ্ট্র রাজ্যে। ওয়ার্লি ট্রাইবের মাধ্যমে এটা করা হয়ে থাকে। এছাড়া উড়িষ্যায় আমরা দেখতে পাই পটচিত্র। এছাড়া আর কি রয়েছে যেটা আমরা এখানে প্রশ্ন দেখলাম? কলমকারী চিত্র, যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে দেখা যায়। গোন্ড আর্ট, যেটা কিন্তু মধ্যপ্রদেশে আমরা দেখতে পাই। এছাড়া থাঞ্জাভুর যে পেন্টিং রয়েছে, যেটা তামিলনাড়ুতে আমরা কিন্তু দেখতে পাই। তো গুরুত্বপূর্ণ সমস্ত পেন্টিংগুলো তোমরা দেখবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই চলে আসবে। পরের প্রশ্ন আছে যে 2024 সালে কোন সংগঠন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে? সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে যে সংগঠন পেয়েছিল, যার নাম জাপানি সংগঠন নিহন হিদাঙ্কিও। অপশান নম্বর সি। তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে যে প্রথম শান্তিতে আমাদের এখানকার যদি আমরা দেখি, প্রথম শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন মাদার টেরেসা 1979 সালে। এছাড়া আরেকজন পেয়েছিলেন 2014 সালে, একদম কম বয়সী, মাত্র 17 বছর বয়সে ছিলেন। তার নাম কি তোমরা বলবে? একজন পাকিস্তানি নাগরিক ছিলেন, তার নাম মালালা ইউসুফজাই। এছাড়া অন্যান্য বিভিন্ন জন কিন্তু নোবেল প্রাইজও পেয়েছিলেন। আর শান্তিতে নোবেল প্রাইজ কে দেয় এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রথম ভারতীয় হিসাবে এবং এশিয়ার মধ্যে প্রথম তিনি কিন্তু সাহিত্যে নোবেল প্রাইজ কিন্তু এনে দিয়েছিলেন সাল 1913-তে। গীতাঞ্জলির জন্য তিনি পেয়েছিলেন। এছাড়া ভারতে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন 3 জন, তার মধ্যে রয়েছেন একজন যার নাম সিভি রমন, আর ইনিই কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন ফিজিক্সে প্রথমবার 1930 সালে। এছাড়া ইকোনমিক্সে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন অমর্ত্য সেন সাল 1998-তে।
এছাড়া আরেকটা দেখে রাখবে যে কৈলাস সত্যার্থী তিনি 2014-তে পেয়েছেন এবং ইকোনমিক্সে কিন্তু পেয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা অভিজিৎ ব্যানার্জি, তিনি 2019-এ পেয়েছিলেন ইকোনমিক্সে। তো প্রতিটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা ভারত থেকে ড্যাশ নামক একটি সংকীর্ণ সমুদ্রপথ দ্বারা পৃথক হয়েছে। তো শ্রীলঙ্কা কিসের মাধ্যমে পৃথক হয়েছে ভারত থেকে? অবশ্যই পার্ক স্ট্রিট বা পক প্রণালীর মাধ্যমে কিন্তু শ্রীলঙ্কা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন আমাদের দেশের সাথে আমাদের প্রতিবেশী দেশের বিভিন্ন বর্ডার লাইনগুলো রয়েছে। যেমন আমরা দেখলাম শ্রীলঙ্কার সাথে পক প্রণালী রয়েছে, এইভাবে কিন্তু বিভিন্ন দেশের মধ্যে রয়েছে। যেমন আমরা পাকিস্তানকে ধরি, ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু আমাদের রয়েছে কোনটা? 24 নম্বর অক্ষরেখা রয়েছে, রেড ক্লিফ লাইন রয়েছে। তার সাথে সাথে ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ট লাইন। আমেরিকা এবং কানাডার মধ্যে কি রয়েছে? 49 নম্বর প্যারালাল লাইন। আমরা যদি ভারত এবং চীনের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখব ম্যাকমোহন লাইন কিন্তু রয়েছে ভারত এবং চীনের মধ্যে। এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু আমাদের এলওসি রয়েছে এবং ভারত চীনের মধ্যে এলএসি রয়েছে। এছাড়া অন্যান্য আমাদের যদি প্রতিবেশী দেশ দেখি, আমরা যদি দেখে নিই, যদি আমরা ওয়ার্ল্ডের দিকে দেখি যে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে কোন লাইন রয়েছে? 38 নম্বর প্যারালাল লাইন রয়েছে। ফ্রান্সের সাথে জার্মানির মধ্যে কোনটা রয়েছে? ম্যাজেন্ট লাইন রয়েছে। প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে ভারতের সাথে পাকিস্তানের যেমন রেড ক্লিফ লাইন রয়েছে না, ঠিক ভারতের সাথে বাংলাদেশেরও কিন্তু রেড ক্লিফ লাইন রয়েছে এবং 3 বিঘা করিডোরও কিন্তু রয়েছে বাংলাদেশের সাথে। আর তোমাদের এটাও বলে রাখি যে বাংলাদেশের সাথে আমাদের ভারতের সবচেয়ে বেশি কিন্তু আমাদের যে সীমারেখাটা কিন্তু রয়েছে, বর্ডার লাইন কিন্তু রয়েছে, যেটা 4096 কিলোমিটারের কাছাকাছি। পরের প্রশ্ন, যদি ভালো লাগে সকলে একটা লাইক করে দেবে। আন্দিজ পর্বতমালা অবস্থান করছে কোন কন্টিনেন্টে, অর্থাৎ কোন আমাদের মহাদেশে? তো এখানে অপশান রয়েছে আমাদের 4টে। আন্দিজ পর্বতমালা যেটা অবস্থান করছে দক্ষিণ আমেরিকা। এই যে আমাদের মাউন্টেন রেঞ্জ, তো অবশ্যই আমাদের এখান থেকে পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় বিভিন্ন মাউন্টেন রেঞ্জ এবং তাদের হাইয়েস্ট পিক। তো আমরা এখানে দেখে নেব যে আমাদের মাউন্টেন রেঞ্জের মধ্যে রয়েছে কোনটা? নীলগিরি হিল যদি দেখি, এটা কোথায় অবস্থান করছে? তামিলনাড়ুতে অবস্থান করছে। আমরা যদি বলি আমাদের ওল্ডেস্ট মাউন্টেন রেঞ্জ যেটা বলে থাকি, তাহলে কিন্তু আমাদের সবথেকে প্রাচীনতম যেটা হবে সেটা হচ্ছে আরাবল্লী, যেটা কিন্তু ভঙ্গিল পর্বতের মধ্যেই পড়ে যাচ্ছে। এছাড়া আমরা যদি বলি নীলগিরির যে সর্বোচ্চ পিক কোনটা, তাহলে কিন্তু দোদা বেতা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, দোদা বেতা। এটাও পরীক্ষায় চলে আসে, ঠিক আছে? তো বিভিন্ন এখান থেকে মাউন্টেন পিকগুলো কিন্তু দেখে রাখবে। এবং আমাদের যে মাউন্ট এভারেস্ট, সেটা কিন্তু কোথায় অবস্থান করছে? নেপালে অবস্থান করছে মাউন্ট এভারেস্ট, যেটা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু ভারতে অবস্থানকারী হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যেটা হচ্ছে কোনটা? কাঞ্চনজঙ্ঘা। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নিম্নের মধ্যে কে? তো অপশান আমাদের 4টে রয়েছে। নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মেধা পাটেকার। মেধা পাটেকার তিনি কিন্তু এই নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দান করেন। তো আমাদের বিভিন্ন যে মুভমেন্টগুলো রয়েছে এখান থেকে ইম্পর্টেন্ট আছে। আর এই যে নর্মদা বাঁচাও আন্দোলনটি হয়েছিল সাল 1985 সালে, এটা স্টার্ট হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এটা কিন্তু আমাদের যে নদীটি রয়েছে, নর্মদা রিভার, তারই কিন্তু যে ড্যামগুলো রয়েছে অর্থাৎ বাঁধগুলো রয়েছে না, সেটাকে কিন্তু প্রোটেক্টের জন্য এখানে কিন্তু সেটাকে বিল্ড করার জন্য 1985 সালে কিন্তু নর্মদা বাঁচাও আন্দোলনটা এটা চালু হয়েছিল। এর এর সাথে সাথে দেখবে যে আরও কিছু আন্দোলন কিন্তু আমাদের ভারতে হয়েছিল, যেগুলোর মধ্যে অন্যতম রয়েছে জঙ্গল বাঁচাও আন্দোলন। জঙ্গল বাঁচাও আন্দোলন যেটা 1980 সালে বিহারে এটি হয়েছিল, যেখানে কিন্তু জঙ্গলকে প্রোটেক্ট করার জন্য এই আন্দোলনটা হয়েছিল। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট, যেটা কেরালাতে হয়েছিল সাল 1973-এ। এটাও কিন্তু আমাদের কেরালাতে হয়েছিল, যেটা ভ্যালিকে প্রোটেক্ট করার জন্য, উপত্যকাকে। এছাড়া চিপকো মুভমেন্ট, এটা প্রায় আমরা সকলেই জানি, যেটা 1973-এ শুরু হয়েছিল উত্তরপ্রদেশে। পরবর্তীকালে এটা উত্তরাখণ্ডের দিকেও বিস্তার লাভ করে। এটাও কিন্তু আমাদের গাছকে প্রোটেক্ট করার জন্য, গাছ কাটা এই সম্পর্কিত এগুলোকে বন্ধ করার জন্য এই আন্দোলনটা কিন্তু সংগঠিত হয়েছিল। এই সমস্ত আন্দোলনগুলো কিন্তু তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন, প্রতিটি এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের ইম্পর্টেন্ট রয়েছে। অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে বেশি দেরি না করে কিন্তু অবশ্যই তোমরা নিয়ে নেবে, কারণ তোমাদের এক্সামের কিন্তু বেশি টাইম কিন্তু তোমাদের হাতে থাকবে না, ঠিক আছে? আর এটাই কিন্তু তোমাদের শেষ সুযোগ, কারণ এই ধরনের তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি আমি কথা বলছি। তো এই ধরনের সুন্দর ভ্যাকেন্সি, একটা ভালো জব প্রোফাইল একদম নিজের এলাকায়, সেটা কিন্তু তোমরা আগামী দিনে হয়তো আর
কখনো পেতেও পারো, আবার 5-6 বছর বা 10 বছরও সেটা হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এখানে কিন্তু যে সুযোগটা এসছে সেটাকে আমাদের কাজে লাগাতে হবে। তার জন্য প্রতিটি ইম্পর্টেন্ট এক নাম্বার কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এখানে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত রয়েছে। প্রতি মাসের জন্য তোমাদের 20 টাকা করে পেমেন্ট করতে হবে। যে কোনো মাস তোমরা নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা মতো। যার যেটা প্রয়োজন রয়েছে প্রয়োজন মতো নিতে পারো। এবং এখানে কিন্তু প্রতিটি মাসে টোটাল 4,500 কাছাকাছি নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, যেটা কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এসএসসি রেলওয়ের মতো এক্সামে কিন্তু অলরেডি কমন চলে এসেছে অনেক প্রশ্ন। সুতরাং এটা আমাদের রাজ্যের এক্সাম, এখানে আমরা 100%ই কমন পাবো। ঠিক আছে? তো সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের এই পিডিএফটি রেডি করা রয়েছে। এখানে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে। এই নাম্বারেই তোমরা যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য। এছাড়া এখানে কিন্তু তোমরা দেখতেও পাবে যে প্রতিটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের যেমন মিস ইউনিভার্স 2025, যারা কিন্তু মিস ইন্ডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ মনিকা বিশ্বকর্মা, তিনি কিন্তু হয়েছেন। প্রতিটি প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট রয়েছে, একটা বাদ দেওয়ার মতো নয়। আর তোমাদের বলে রাখি, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের কিন্তু পড়তে হবে। আর বেশি পড়ার দরকার নেই, কারণ 2024-এ একটা জিস্ট মতো করে দেওয়া রয়েছে তোমাদের জন্য। টোটাল 1200 কোশ্চেন তো আছেই, পারলে ওটাও পড়তে পারো। তাছাড়া একটা জিস্ট রয়েছে, যেটা টোটালটা তোমরা কিন্তু 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কমপ্লিট, যেটা 80 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। কোয়েশ্চেন কিন্তু তোমাদের কমন আসবে, এই নিয়ে কোনো সন্দেহ করবে না কেউ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতিহাস। এই ইতিহাসের যে পিডিএফটি রয়েছে, এসএলএসটি যে এক্সামটা হয়েছে 9, 10, 11, 12-এ, এর মধ্যে থেকে তোমাদের 90%-এর ওপর একদম সেম টু সেম কিন্তু কোয়েশ্চেন এখানে জিজ্ঞাসা করা হয়েছিল। সুতরাং তোমাদের সকলকে বলবো, আমাদের রাজ্যের এক্সাম দাও বা এসএসসি রেলওয়ের মতো এক্সাম দাও, যেখানে ইতিহাস জিজ্ঞাসা করবে। আর ইতিহাসের প্রশ্ন এর বাইরে কোনো কোশ্চেন হয়তো তোমরা পাবে না, কারণ এখানে দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু একদম সিকোয়েন্স ওয়াইজ কিন্তু পরপর কিন্তু অ্যারেঞ্জ করা রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। প্রাচীন ভারতের ইতিহাস থেকে শুরু করে একদম আধুনিক ভারতের ইতিহাস পর্যন্ত কমপ্লিট রয়েছে এখানে। এখানে প্রতিটি প্রশ্ন কিন্তু দ্য বেস্ট কন্টেন্ট দেওয়া রয়েছে। যেমন মহাজনপদ টোটাল 16টা রয়েছে, এই টোটাল সম্পর্কে কিন্তু আমাদের এখানে দেওয়া রয়েছে, যেমন এখানে সব কিছু তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া বিভিন্ন ধর্মাবলম্বী সম্পর্কে দেওয়া রয়েছে। তারপর রয়েছে আমাদের মগধ ডাইনেস্টি। তার পরবর্তী আমাদের আসছে মধ্য ভারতের পর আমাদের আসছে আধুনিক ভারত। তো প্রতিটি কোশ্চেন কিন্তু আমাদের সুন্দরভাবে দেওয়া রয়েছে। এবং আজ পর্যন্ত যে সমস্ত আমাদের যে গভর্নর জেনারেল বা ভাইসরয়রা ছিলেন, তাদের সম্পর্কেও এখানে কিন্তু জিস্ট আকারে কিন্তু দেওয়া রয়েছে, একদম প্রপার একদম সিকোয়েন্স অনুসারে। ঠিক আছে? তো যাদের প্রয়োজন রয়েছে পিডিএফটি, অবশ্যই ওই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। এবং এখানে কিন্তু ওয়ান শট হিসেবে শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তো দেওয়া রয়েছে, যেগুলো লাস্ট টাইম রিভিশনের জন্য হেল্প করবে। আর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চলেও আসবে। এটা কিন্তু তোমাদের সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। ডব্লিউপি, কেপি কনস্টেবল, এসআই বা ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম, এছাড়া পিএসসি, ক্লাসিক, মিসলিনিয়াস প্রতিটা এক্সামের জন্য তোমরা কিন্তু এটা নিতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে সমস্ত আপডেট সবার প্রথম তোমরা পাবে। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, কমেন্ট সেকশনেও থাকবে। এখানে যে সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ, এটা বলার কথাই নেই। এবং এনটিপিসি বা সামনে যারা এনটিপিসির জন্য প্রস্তুতি নেবে, বা বা তোমরা সিবিটি 2 যারা দেবে, অবশ্যই কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন গুরুত্বপূর্ণ অবশ্যই আছে। সেগুলো কিন্তু দেখে যাবে, কী ধরনের প্রশ্ন কোথা থেকে জিজ্ঞাসা করা হয়েছে, এবং তার গভীরে গিয়ে সেই প্রশ্ন সম্পর্কে কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে নেবে। এর বাইরে কোনো প্রশ্ন হয়তো তোমাদের থাকবে না। সিবিটি 2তেও সেম কোশ্চেন কিন্তু থাকবে। এখানে ইতিহাসও তোমাদের রয়েছে, এবং অন্যান্য পিডিএফের জন্য তোমরা ওই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026 সালে ফিফা বিশ্বকাপ পুরুষ এটি কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ পুরুষদের ফিফা বিশ্বকাপ 2026 এটি অনুষ্ঠিত হতে চলেছে আগামীতে কোথায়? আমাদের অপশান অনুসারে রাইট অ্যান্সার হয়ে যাবে আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ পুরুষদের। এবং এখানে কিন্তু টোটাল কতগুলো টিম অংশগ্রহণ করবে? 48টি টিম কিন্তু এখানে অংশগ্রহণ করতে চলেছে 2026-এর এই আমেরিকা, মেক্সিকো, কানাডাতে অনুষ্ঠিত হওয়া ফিফা বিশ্বকাপ পুরুষদের। এখানে আমাদের দেখতে হবে যে ফিফা বিশ্বকাপ প্রথম কবে ওটা অনুষ্ঠিত হয়েছিল, হেল্ড করা হয়েছিল। 1930 সালে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং আমরা যদি বলি এখনও পর্যন্ত মোস্ট সাকসেসফুল টিম কোনটা রয়েছে এই ফিফা ওয়ার্ল্ড কাপে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রাজিল। টোটাল 5 বার কিন্তু এখানে জয়লাভ করেছে ব্রাজিল এই ফিফা ওয়ার্ল্ড কাপে। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। আর এই ফিফা ওয়ার্ল্ড কাপ প্রতি 4 বছর অন্তর কিন্তু খেলা হয়ে থাকে। যেমন আমাদের 2022-এ কিন্তু লাস্ট যে খেলা হয়েছিল, যেটা কিন্তু কাতারে কিন্তু এটি খেলা হয়েছিল। তো প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন আছে, ভারতের অর্থনীতি একটি ড্যাশ প্রকৃতির অর্থনীতি? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতের অর্থনীতি একটি মিশ্র অর্থনীতি। পরের প্রশ্ন, লোকসভা
বছরে কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? তো লোকসভায় কিন্তু বছরে 3টি অধিবেশন অনুষ্ঠিত হয়। আর আমাদের এটাও দেখতে হবে যে অবশ্যই 3টে অধিবেশন যে অনুষ্ঠিত হয় তার মধ্যে রয়েছে বাজেট সেশন, মনসুন সেশন এবং উইন্টার সেশন। যেটা রয়েছে বাজেট সেশন, যেটা ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। মনসুন সেশন, যেটা জুলাই থেকে শুরু হয়ে সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে। এবং রয়েছে উইন্টার সেশন, যেটা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্য ভাগের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়। তো এই তিনটে আমাদের কিন্তু সেশন অনুষ্ঠিত হয়ে থাকে পার ইয়ারে। পরের প্রশ্ন আছে, যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যশৈলীর সাথে একজন উৎকৃষ্ট শিল্পী? অবশ্যই যামিনী কৃষ্ণমূর্তি, তিনি কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। অবশ্যই এখানে যেহেতু আমাদের অপশানে অন্ধ্রপ্রদেশের যে লোকনৃত্য রয়েছে যার নাম রয়েছে আমাদের কুচিপুড়ি, তিনি কিন্তু বিশেষ করে কুচিপুড়ির সাথে যুক্ত। যেহেতু অপশানে আমাদের নেই, তিনি কিন্তু ভারতনাট্যমের সাথেও কিন্তু যুক্ত। যদি ভারতনাট্যমও কিন্তু অপশানে যদি না থাকতো, সেই জায়গায় যদি ওড়িশি থাকতো, সেটাও কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যেত। কারণ এই যামিনী কৃষ্ণমূর্তি তিনি ভারতনাট্যম, কুচিপুড়ি এবং ওড়িশির সাথে যুক্ত। আমাদের বিভিন্ন স্টেটে কিন্তু বিভিন্ন ফোক ড্যান্স তো আমাদের রয়েছে, প্রচুর রয়েছে ফোক ড্যান্স, কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স মাত্র কয়েকটা রয়েছে। কোন কোন রাজ্যে? যেমন কত্থক রয়েছে, যেটা নর্দার্ন ইন্ডিয়া বিশেষ করে উত্তরপ্রদেশে দেখতে পাই। ভারতনাট্যম সব থেকে প্রাচীনতম, যেটা আমরা তামিলনাড়ুতে দেখতে পাই। কথাকলি, যেটি হচ্ছে আমাদের কেরালাতে দেখা যায়। এর সাথে সাথে কেরালায় আরেকটি রয়েছে ক্লাসিক্যাল ড্যান্স, যেটা হচ্ছে মোহিনীঅট্টম। মণিপুরি, যেটা কিন্তু মণিপুরে দেখা যায়। ওড়িশি ড্যান্স দেখা যায় ওড়িশাতে। এছাড়া কুচিপুড়ি দেখা যায় অন্ধ্রপ্রদেশে। ওড়িশি ড্যান্স ওড়িশায় দেখা যায়। আর সাত্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু আসামে দেখা যায়। আরেকটা রয়েছে যেটা সেমি ক্লাসিক্যাল, ছৌ। ছৌ কিন্তু টোটাল 3টে রাজ্যে দেখা যায়। একটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে পুরুলিয়া ছৌ দেখা যায়। ঝাড়খণ্ড, যেখানে ময়ূরভঞ্জ ছৌ। এবং উড়িষ্যায় রয়েছে আমাদের, ঝাড়খণ্ডে রয়েছে আমাদের সরাইকেলা ছৌ। আর উড়িষ্যায় রয়েছে আমাদের ময়ূরভঞ্জ ছৌ। এই 3 ধরনের ছৌ আমরা দেখতে পাই। এছাড়া আমরা দেখব যে যামিনী কৃষ্ণমূর্তি তিনি কিন্তু পদ্মশ্রী 1968-তে পেয়েছিলেন। তিনি পদ্মভূষণও পেয়েছিলেন 2001-এ এবং পদ্মবিভূষণ পেয়েছিলেন 2016-তে। পরের প্রশ্ন আছে যে রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? তো এই যে রেগুলেটিং অ্যাক্ট যেটা পাস হয়েছিল 1773 সালে, 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল। এইভাবে কিন্তু বিভিন্ন আসে, যেমন 1784 সালে কি হয়েছিল, যেখানে পিটের ভারত শাসন আইন পাস হয়েছিল। এছাড়া বিভিন্ন চার্টার অ্যাক্ট সম্পর্কে তোমরা দেখে রাখবে, যেমন 1793, 1813, 1833 এবং 1853। তোমরা যদি এখানে লক্ষ্য করো, প্রতি 20 বছর কিন্তু অন্তর অন্তর এই চার্টার অ্যাক্টগুলো রয়েছে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে কি বলা রয়েছে? তো ভারতীয় সংবিধানের যে 21 নম্বর অনুচ্ছেদ রয়েছে, সেখানে বলা রয়েছে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার সম্পর্কে। তোমাদের বলে রাখি, ভারতীয় সংবিধানে টোটাল কিন্তু এখন বর্তমানে 6টি মৌলিক অধিকার রয়েছে। যা এই যে মৌলিক অধিকারগুলো নেওয়া হয়েছে, এটি আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং এই যে মৌলিক অধিকার রয়েছে, এটা সংবিধানে পার্ট নাম্বার 3-তে রয়েছে, যেখানে টোটাল 12 থেকে 35টি আর্টিকেল রয়েছে। এখানে আমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেলে মানে আমাদের মৌলিক অধিকার সম্পর্কে দেওয়া রয়েছে। তো এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, তার মধ্যে একটা অধিকার রয়েছে যেটা আমাদের পড়ছে 19 থেকে 22 নম্বর আর্টিকেল, স্বাধীনতার অধিকার। এই স্বাধীনতার অধিকারের মধ্যেই পড়ছে 21 নম্বর আর্টিকেল, যেখানে পড়ছে আমাদের জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। প্রতিটি প্রশ্ন কিন্তু তোমরা দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন অবশ্যই চলে আসবে। এবং কোন আর্টিকেলে তোমাদের কি বলা রয়েছে, এটা ডিটেলসে আগের দিনের ক্লাসে কিন্তু তোমরা দেখে নেবে। সেকেন্ড ক্লাসে ডিটেলসে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, ফিনল্যান্ডের রাজধানী কোনটি? তো অপশান রয়েছে আমাদের কাছে 4টে। ফিনল্যান্ডের রাজধানী হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার হেলসিঙ্কি। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। এছাড়া অন্যান্য অপশান রয়েছে তাসখান্ত, এটি কিন্তু উজবেকিস্তানের রাজধানী, তাসখান্ত। পরবর্তী রয়েছে বার্ন, এটি হচ্ছে আমাদের সুইজারল্যান্ডের রাজধানী, বার্ন। এবং আয়ারল্যান্ডের রাজধানী হয়ে যাবে আমাদের ডাবলিন। এই চারটে রয়েছে আমাদের, চারটেরই রাজধানী তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন, গরিবি হাটাও এই যে স্লোগানটি, এটি প্রথম কে দিয়েছিলেন? তো গরিবি হাটাও এই স্লোগানটি প্রথম দেওয়া হয়েছিল কবে? 1971-এ। কে দিয়েছিলেন স্লোগানটি? আমাদের সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তিনি কিন্তু এই গরিবি হাটাও এই স্লোগানটি তিনি দিয়েছিলেন। এটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল? এটি আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার গরিবি হাটাও এই স্লোগানটি কিন্তু দেওয়া হয়েছিল। এবং এই যে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সাল 1974 থেকে 1979-র মধ্যে হয়েছিল, যেখানে কিন্তু যার মূল উদ্দেশ্য কী ছিল? দারিদ্র্যকে দূরীকরণ, অর্থাৎ দারিদ্র্যকে দূর করা এবং আত্মনির্ভরতা, সেটাকে কিন্তু
বজায় রাখা, এটাই কিন্তু ছিল আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন, শোলা অরণ্য দেখা যায় নিম্নের মধ্যে কোথায়? তো শোলা অরণ্য যেটা আমাদের রয়েছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতে দেখা যায় শোলা অরণ্য। পরের প্রশ্ন আছে, এফআইডিই মহিলা দাবা বিশ্বকাপ 2023 কে জয়লাভ করেছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে দিব্যা দেশমুখ। এখানে এটা দেখে রাখবে, এটা কিন্তু দাবা বিশ্বকাপ যেটা কে জয়লাভ করেছিল, অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে দিব্যা দেশমুখ। পরের প্রশ্ন, আচ্ছা বাইরে আওয়াজ হচ্ছে, সেটা ম্যানেজ করে নেবে। পরের প্রশ্ন আছে আমাদের, গৃহস্থলী বর্তনীতে বৈদ্যুতিক সরঞ্জামগুলি কি সমবায়ে যুক্ত করা হয়ে থাকে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে সামন্তরাজ সমবায়, এটা কিন্তু যুক্ত করা হয় গৃহস্থলী ক্ষেত্রে। পরের প্রশ্ন, সাহিত্যকর্ম মৃচ্ছক টিকম এটি কে রচনা করেছিলেন? অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা কিন্তু মৃচ্ছক টিকম, এটা শূদ্রকের লেখা। এগুলো কিন্তু বিভিন্ন প্রাচীন ভারত বা মধ্য ভারত বা আধুনিক ভারতের বিভিন্ন আমাদের গ্রন্থগুলো রয়েছে, তাদের অথরগুলোকে আমাদের দেখতে হবে। যেমন কালিদাসের লেখা রয়েছে মেঘদূতম, কুমার সম্ভবম, আমাদের রয়েছে এগুলো। এছাড়া মালগী মিত্রম, কুমার সম্ভবম, রঘুবংশম। ভাস রয়েছে স্বপ্ন বাসব দত্ত, যেটা রয়েছে সেটা কিন্তু ভাসের লেখা, ঠিক আছে। এছাড়া অন্যান্য রয়েছে কৌটিল্যে অর্থশাস্ত্র রয়েছে, বিশাখ দত্ত রয়েছে মুদ্রা রাক্ষসের রচয়িতা, হর্ষচরিত, কাদম্বরী, এগুলো সব বানভট্টের লেখা, রাজতরঙ্গিনী কলহনের লেখা। এরকম আমরা যদি মধ্য ভারতে চলে আসি তাহলে দেখবো তুজুকি বাবরি, যেটা বাবরের আত্মজীবনী, যেটা তুর্কি ভাষায় লেখা। ফিরদৌসির লেখা ছিল শাহনামা, গুলবদন বেগমের হুমায়ুন নামা লেখা, এগুলো আমরা দেখতে পাবো। আবুল ফজলের রয়েছে আইনি আকবরী লেখা বা আকবরনামা, এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, এগুলো তোমরা দেখে রাখবে একটু। পরের প্রশ্ন, বিশ্ব জল দিবস হিসাবে পালিত হয় কোন তারিখটি? অবশ্যই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে 22শে মার্চ, সঠিক অ্যান্সার হয়ে যাবে, যেটা আমরা বিশ্ব জল দিবস আমরা পালন করি। এবং 22শে এপ্রিল যে তারিখটা রয়েছে না, সেখানে আমরা বিশ্ব পৃথিবী দিবস হিসেবে আমরা কিন্তু পালন করি, অর্থাৎ পৃথিবী দিবস এই দিনকে পালন করা হয়ে থাকে। এছাড়া আমরা বিশ্ব যে এনভায়রনমেন্ট ডে অর্থাৎ পরিবেশ দিবস, সেটা কিন্তু 5ই জুন, এটা আমরা পালন করে থাকি। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে আমরা পালন করি 8ই মার্চ। ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে রাখবে। ওয়ার্ল্ড এইডস ডে যেটা রয়েছে 1st ডে অফ ডিসেম্বর, আমরা এটা পালন করে থাকি, ওয়ার্ল্ড এইডস ডে। আর এইডস এর ফুল ফর্ম কি আছে? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি যে সিনড্রোম, যেটা এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রামিত হয়। পরের প্রশ্ন, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব কবে এটি উদ্বোধন করা হয়েছে? তো এটি সম্প্রতি কিন্তু উদ্বোধন করা হয়েছিল, এবং এর সম্পর্কে তোমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের বা স্ট্যাটিস্টিক্সের যে কোশ্চেনগুলো, সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। বর্তমানে বিশ্বের যে সর্বোচ্চ রেল সেতু চেনাব রেলওয়ে ব্রিজ, যেটি উদ্বোধন করা হয়েছিল 6ই জুন 2025-এ। এটি কোথায় অবস্থান করছে? এটি কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে, চেনাব নদীর উপর, যার উচ্চতা কত রয়েছে? 359 মিটার টোটাল উচ্চতা রয়েছে, যেটা সর্বোচ্চ রেলওয়ে সেতুতে কিন্তু বর্তমানে কিন্তু অবস্থান করছে। আমাদের এক্সট্রা ডিটেলস তোমাদের কি কোনো রকম হেল্প হয়ে থাকে, তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? অবশ্যই সাহিত্য এবং সাংবাদিকতার ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়ে থাকে পুলিৎজার পুরস্কার। এবং পুলিৎজার পুরস্কার এখানে প্রথম ভারতীয় হিসাবে এখানে কিন্তু দেওয়া হয়েছিল কাকে? গোবিন্দ বিহারী লাল, 1937 সালে তাকে কিন্তু প্রথমবার এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছিল। এছাড়া আমাদের গুরুত্বপূর্ণ যে একজন রয়েছেন, যার নাম ঝুম্পা লাহিড়ী, তিনি কিন্তু 2000 সালে এই ইন্টারপ্রিটার অফ মালদ্বীপসের জন্য তিনি কিন্তু এখানে এটি পেয়েছিলেন, এটাও দেখে রাখবে। পরের প্রশ্ন, সংবিধানের কোন অংশটি পঞ্চায়েতি রাজের সাথে বা পঞ্চায়েত সিস্টেমের সাথে সম্পর্কিত? অবশ্যই আমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে যে 9 নম্বর যেটা রয়েছে আমাদের পার্ট, যেখানে কিন্তু আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেমের সাথে সম্পর্কিত রয়েছে। এবং ধারা নাম্বার যদি বলি, যেখানে 40 নম্বর আর্টিকেল থেকে আমরা জানতে পারি, এবং 243 নম্বর আর্টিকেল থেকেও জানতে পারি। এবং পঞ্চায়েতি রাজ সিস্টেম প্রথম কিন্তু এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে, এটাও কিন্তু দেখে রাখবে, জিজ্ঞাসা করা হয়। এবং 73 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে প্রথমবার এই পঞ্চায়েতি রাজ সিস্টেমকে বাস্তবায়ন করা হয়েছিল। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে এটা। এর সাথে সাথে এটাও দেখবে যে আমাদের 1992 সালেরই কিন্তু পরবর্তী 74 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পৌরসভা কিন্তু গঠন করা হয়েছিল, যেটা কিন্তু আমাদের 9 নম্বরের এ পার্টে রয়েছে। পরের প্রশ্ন, নিচের কোনটি মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ? অবশ্যই সেরিব্রাম। সেরিব্রাম আমাদের মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, এবং এখানে কিন্তু এক ধরনের ফ্লুইড রয়েছে, যেটা হচ্ছে সেরিব্রাল স্পাইনাল ফ্লুইড। এই তরল দ্বারা কিন্তু পূর্ণ থাকে আমাদের মস্তিষ্কের অংশটি। পরের প্রশ্ন, পিসি কালচার এটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে
মৎস্য চাষের সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছে পিসি কালচার। এই ধরনের বিভিন্ন কালচারগুলো রয়েছে, যেমন পিসি কালচার আমাদের মৎস্য চাষ, সেরিকালচার রয়েছে রেশম চাষ, এপিকালচার যেটা কিন্তু মৌমাছি চাষের সাথে সম্পর্কিত, ভিটিকালচার যেটা আঙুর চাষের সাথে সম্পর্কিত, ওলেরিকালচার যেখানে কিন্তু সবজি চাষের সাথে সম্পর্কিত এটি, ঠিক সেরকম কিন্তু ফল চাষের সাথে সম্পর্কিত পোমো কালচার, ফুলের সাথে যুক্ত ফ্লোরিকালচার, এগুলো কিন্তু তোমরা একটু দেখে রাখবে। পরের প্রশ্ন, জিজিয়া কর প্রথম উঠিয়ে দিয়েছিলেন কে? তো জিজিয়া কর এটি প্রথম উঠিয়ে দিয়েছিলেন কে? অবশ্যই আমাদের কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে সম্রাট আকবর। সম্রাট আকবর এই জিজিয়া করকে তিনি কিন্তু এখানে উঠিয়ে দিয়েছিলেন, এটা তোমরা দেখে রাখবে। পরের প্রশ্ন আছে, গণপরিষদ কখন ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করেছে? অর্থাৎ গণপরিষদে ভারতীয় জাতীয় পতাকা যেটা গ্রহণ করা হয়েছিল কবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে 22 জুলাই 1947 সালে। এই দিনটিতেই কিন্তু ভারতের জাতীয় পতাকাকে গ্রহণ করা হয়েছিল গণপরিষদের মাধ্যমে। এবং ভারতের জাতীয় পতাকা যেটা আমরা জানি যে 2:3 অনুপাতে কিন্তু এটা রয়েছে। এর সাথে সাথে এটাও দেখতে হবে এখানে 3 ধরনের কালার রয়েছে, মাঝখানে আমাদের অশোক চক্র রয়েছে। এবং এই যে জাতীয় পতাকা যেটা তৈরি করেছিলেন কে? এর নকশাটি যেটা পিঙ্গালি বেঙ্কাইয়া তিনি কিন্তু এটি তৈরি করেছিলেন, ইম্পর্টেন্ট রয়েছে। পরের প্রশ্ন কি আছে, স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই কে ষণ্মুখম শেট্টি। তিনি কিন্তু এখানে আমাদের অপশান নাম্বার ডি আর কে ষণ্মুখম শেট্টি তিনি স্বাধীন ভারতের প্রথম কেন্দ্রীয় বাজেট তিনি এখানে পেশ করেছিলেন। এবং এই বাজেটটি থেকে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, যেটা হচ্ছে ভারতের এখনো পর্যন্ত সব থেকে বেশিরভাগ বাজেট পেশ করেছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের বর্তমান ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। তিনি কিন্তু এখনো পর্যন্ত সব থেকে বেশিরভাগ কিন্তু এই বাজেট পেশ করেছেন। এখান থেকে দেখে রাখবে যে এই যে বাজেট শব্দটি আমরা বলছি, যে বাজেট কিন্তু এখানে কিন্তু বলা নেই, বাজেট এখানে বলা নেই, যেটা বলা আছে সংবিধানে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা আর্টিকেল নাম্বার 112 নম্বরে দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, দ্য লিভিং মাউন্টেন এই বইটি লেখক কে রয়েছেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষ এখানে দ্য লিভিং মাউন্টেন এই বইটি রচয়িতা। এছাড়া অন্যান্য গ্রন্থের মধ্যে অবশ্যই তোমরা দেখে রাখবে দ্য শ্যাডো লাইন্স, এটা কে লিখেছেন? অমিতাভ ঘোষ। তারপর রয়েছে আমাদের ক্যালকাটা যে ক্রোমোজোম, যেটা রয়েছে লিখেছেন আমাদের অমিতাভ ঘোষ। এছাড়া দ্য গ্লাস প্যালেস, হাংরি টাইড, ঠিক আছে, এই ধরনের যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই রয়েছে অমিতাভ ঘোষের লেখা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা উন্নয়নের রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিমালা নির্ধারণ করা হয়েছে? তো রাষ্ট্র পরিচালনার জন্য যে নির্দেশমূলক নীতিগুলো রয়েছে, যেটা আর্টিকেল নাম্বার 51-এ দেওয়া রয়েছে, আমরা সকলেই জানি, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি। আর এটা আমাদের 51 নম্বর আর্টিকেলে কিন্তু দেওয়া রয়েছে। এবং তোমাদের এটাও দেখতে হবে এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, দামোদর উপত্যকা পরিকল্পনাটি কোন দুটি রাজ্যের সাথে অন্তর্গত? এটি তো অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দামোদর উপত্যকা যে পরিকল্পনা রয়েছে, যেটা ভারত এবং ঝাড়খণ্ডের সাথে রয়েছে, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের সাথে রয়েছে, অপশান নাম্বার বি। তো এখানে কিন্তু দেখে রাখবে যে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে রয়েছে যে দামোদর উপত্যকা। এর সাথে কিন্তু এটাও দেখে রাখবে যে কবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল, অবশ্যই 1948-এ। আর ডিভিসি সম্পর্কে আমরা জানি যে ডিভিসি এর ফুল ফর্ম দামোদর ভ্যালি কর্পোরেশন, যেটা এত সালে ইন্ট্রোডিউস হয়েছে। এবং সমস্ত প্রশ্ন তো তোমাদের কিন্তু আলোচনা করা হলো। 30টা প্রশ্নের মধ্যে তোমাদের কতগুলো অ্যান্সার হলো সেটা তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দেবে। এবং ডিটেলস যদি তোমাদের ভালো লাগে, যদি কোনো কাজে লাগে, তাহলে সেটা কমেন্ট সেকশানে জানাবে। পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই নজর রাখবে এই চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করে রাখবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল, এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এখানে দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, সেটা তোমরা ভিডিও সেকশানে কমেন্ট সেকশানে পেয়ে যাবে, এবং ডিসক্রিপশানেও দেওয়া থাকবে এই নাম্বারের লিঙ্ক, যেখানে তোমরা যে কোনো পিডিএফের ডেমো পিডিএফ দেখতে পারবে এবং যে কোনো পিডিএফ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স সহ অন্যান্য যে সমস্ত জিকে পিডিএফ রয়েছে এবং ইতিহাসের পিডিএফ রয়েছে, দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে। যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিয়ে নেবে আগামী দিনে এনটিপিসি 2026-এর প্রস্তুতির জন্য। 2026 নয়, 2025-ই হবে, যেটার আমাদের এক্সাম 2026 অনুষ্ঠিত হবে। তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ। আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে।